বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, শুভরাত্রি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনামূলক অনুষ্ঠান টক শোতে। মানবিক সংগঠন বিবেক কুমিল্লার সৌজন্যে আজ আমাদের নিয়মিত টক শো 224তম পর্ব। আজকে আমাদের বিষয় হলো আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনে বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনার ভূমিকা। প্রিয় দর্শক, আমরা জানি একজন মানুষের আত্মবিশ্বাস গঠন ও নেতৃত্বের দক্ষতা বিকাশের পেছনে শক্তিশালী যোগাযোগ ক্ষমতা অন্যতম প্রধান উপাদান। বক্তৃতা মানুষের ভাব প্রকাশকে শক্তিশালী করে, বিতর্ক চিন্তার শক্তিকে তীক্ষ্ণ করে, আর উপস্থাপনা দক্ষ এক ব্যক্তিকে অন্যদের সামনে দৃশ্যমান ও প্রভাবশালী করে তোলে। আজকে আমাদের সঙ্গে তিনজন সম্মানিত অতিথি এসেছেন, যাদেরকে অনুরোধ করি আজকে আমরা আমাদের স্টুডিওতে এনেছি, যারা তাদের অভিজ্ঞতা, চিন্তা ভাবনা ও পরামর্শ দিয়ে আমাদের আলোচনাকে সমৃদ্ধ করবে। চলুন আমরা আমাদের তিনজন অতিথি মহোদয়ের সাথে পরিচিত হইনি। আমার ডান দিকে তিনি আছেন, তিনি হচ্ছেন MH ইংলিশ গ্রামাটিক্যাল স্পোকেনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। জনাব জামাল হোসেন, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার ডান দিকে আজকে আমরা দুজন তুখুর বিতর্কী করে, শুধু দুজন বিতর্ক সংগঠকদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিকে তিনি আছেন, তিনি হচ্ছেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ICT বিভাগের প্রভাষক এবং একজন বিশিষ্ট বিতর্ক সংগঠক জনাব শরীফ হোসেন। জনাব শরীফ হোসেন, আমি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে আমার সর্ববায়ের যিনি আছেন, তিনি একজন তুখুর বিতর্ক সংগঠক, বিতর্ক নিয়ে কাজ করেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম। জনাব শরীফুল ইসলাম, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই তিনজন অতিথিকে আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে ফেসবুক পেজ কুমিল্লার জমিয়ে প্রশ্ন করতে পারবে। আজকের বিষয়টি জেনজির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই কথা বলতে চাই, অনুষ্ঠানে যেতে চাই, কিন্তু আমাদের সে আত্মবিশ্বাসটি আমরা যে খুঁজে পাই না। আজকে আমরা এই তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বের কাছ থেকে আমরা তার প্যাশনের কথাগুলো আমরা জানার চেষ্টা করব। তা আমরা শুরুতেই শুরু করছি জনাব অধ্যাপক জামাল হোসেনের কাছ দিয়ে। জনাব অধ্যাপক জামাল হোসেন, তরুণ প্রজন্ম বক্তৃতা শেখার ক্ষেত্রে কোন সাধারণ ভুলগুলো করে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সম্মানিত পরিচালক এবং সম্মানিত কুমিল্লার জমিনের কর্তৃপক্ষ। শুরুতে আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিশিয়েন্ট, দ্য মোস্ট মার্সিফুল। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। قال الله سبحانه وتعالى اقرأ باسم ربك الذي خلق। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ দ্য লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। হি হ্যাজ টট দ্য হোলি কোরআন। খলাকাল ইনসান, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। হি হ্যাজ ক্রিয়েটেড দ্য ম্যান। আল্লামাহুল বায়ান, তিনি মানুষদেরকে কথা বলা শিক্ষা দিয়েছেন। হি হ্যাজ টট হিম দ্য স্পিচ, দ্য এলোকুয়েন্ট স্পিচ। একটি কবিতা আছে, আমরা ঈশ্বরের ভিতরে যেতে চাই যে তরুণ প্রজন্ম বক্তৃতা শেখার ক্ষেত্রে কোন কোন সাধারণ ভুল করে থাকি,
জি, আমি সম্মানিত সঞ্চালকের প্রশ্নের জবাব দিচ্ছি। জি আর জবাব দেওয়ার জন্যই আমি ভূমিকা থেকে জি প্লিজ দয়াময় আল্লাহর রহমত কামনা করছি। জি তো শুরুতেই মহান আল্লাহর প্রশংসা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এবং বিশ্ব মানবতার মুক্তির কামনা করছি এ ভাষায়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সুপ্রিয় দর্শক, প্রিয় সঞ্চালক আমাকে প্রশ্ন করেছেন যে তরুণ প্রজন্ম জি বক্তৃতা বিতর্ক উপস্থাপনার ক্ষেত্রে কি ভুলগুলো করে থাকে। জি প্লিজ ধন্যবাদ সম্মানিত সঞ্চালককে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। জি আসলে আমরা সবাই একাডেমিক পড়ালেখা করি শুরু থেকে এবং আমাদের শেষ পর্যন্ত, অর্থাৎ গ্রাস লেভেল থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত। কিন্তু আমরা একাডেমিক পড়ালেখা করি, তার পাশাপাশি আমাদের সহ কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আমাদের যে বক্তৃতা বিতর্ক উপস্থাপনা প্রয়োজন, এই বিষয়টাও আমরা কমপক্ষে 90% মানুষ মনে করি না। জি মনে করি একটা ভালো সার্টিফিকেট হলেই ভালো চাকরি পাবো। জি আসলে এখানে আমাদের চিন্তার ভুল, আমাদের অভিভাবকদের সচেতনতার অভাব, জি যার কারণে আমরা, একটি কথা আছে যে হাঁটিতে পারে না কেউ না খেয়ে আসার, জলে না নামিলে কেউ শিখে না সাঁতার। জি প্রিয় দর্শক, আমরা তো কোনোদিন এই চর্চাটাই করি না, জি ভুল হবে পরে, জি চর্চাটা আগে দরকার। এজন্য আগে যদি আমরা সাঁতার কাটতে শুরু করি তাহলে দু একবার পানি খাবো, রাইট কিন্তু যখন আমরা একটা পর্যায়ে আসলে অনেক দূর চলে যাব, জি কিন্তু কোথাও আর সমস্যা হবে না। এই জন্য আমাদের ভুল বলতে যে জিনিসটা বোঝানো হয়, সেখানে আমাদের যেখানে শিক্ষাই নাই, জি যেখানে বক্তৃতা বিতর্ক উপস্থাপনায় আমরা হাতে করি। একটি কথা আছে আরবিতে, আল এলমুফি সিগারে কান নুকশিফিল হাজার, পাতকালে অঙ্কিত জ্ঞান পাথরে আঁকা ছবির ন্যায়। প্রিয় দর্শক, আমরা পাতকালে যে জ্ঞান অর্জন করেছি আমরা পুঁথিগত বিদ্যা, জি আমরা পাঠ্য বই থেকে কিছু রচনা মুখস্থ করেছি, কিছু ইংরেজিতে প্যারাগ্রাফ মুখস্থ করেছি, কিন্তু কিভাবে সাঁতার কাটতে হয়, অর্থাৎ বক্তৃতা বিতর্ক দিতে হয় তার শুরু, এটাই আমরা শিখিনি। যেমন আমি আমার এই এই যে বইটা, জি এই বইয়ের ভিতরে আমি কিভাবে একজন শিক্ষার্থী তার শুরু এবং শেষ করতে হয় বক্তৃতা বিতর্ক উপস্থাপনায়, তার মৌলিক বিষয়গুলো একটা একটা করে আমি দেখিয়েছি। যেমনটা আপনারা মিলিয়ে দেখুন প্রিয় দর্শক, যেমন একটি মঞ্চে যখন আমাকে ডাকা হয় আমি আসতে চাই না, জি কেন আসতে চাই না এটা আমার ভুল, জি কারণ আমাকে তো শিখানোই হয় নাই কিভাবে মঞ্চে দাঁড়িয়ে লক্ষ জনতার সামনে নিজেকে পেশ করতে হবে। একটি কথা আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, জি ভাগ্য সাহসীদের অনুকূলে। জি এখন আমি সাহসী হব কিভাবে? উই শুড বিহার কারেজ টু সে দ্য রাইট থিংস। জি যে আমরা যদি এক্স্যাক্টলি প্রতিষ্ঠান থেকে একাডেমিকের পাশাপাশি এই অংশটুকু শিখতাম যে আমাকে মঞ্চে দাঁড়াতেই হবে, কারণ প্রিয় সঞ্চালক বলেছেন ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে বক্তৃতা বিতর্ক উপস্থাপনা। জি আর নিজের সুচিন্তিত মতামত করার জন্য, কাউকে হাইলাইটস করার জন্য যে জায়গাটুকু, সেটা হলো উপস্থাপনা। এক্স্যাক্টলি তো এখানে আমরা কোনোটাই আমরা দক্ষতা অর্জন করার সুযোগ পাইনি, কেন সেখানে তো আমরা সাঁতার কাটা শুরুই করি নাই। জি ধন্যবাদ। আমি আবার আপনাদের শরীফুল ইসলাম, আপনার কাছে যদি আমি জানতে চাই যে নেতৃত্ব বিকাশে যোগাযোগ দক্ষতা কেন এত গুরুত্বপূর্ণ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লার জননন্দিত সম্পাদক এবং উপস্থাপক, একজন বিতর্কপ্রেমী মানুষ, পাশাপাশি হচ্ছে একজন তুখুর বিতার্কিক এবং সংগঠক শাহজাদ ইমরান ভাইকে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নেতৃত্ব, আরেকটা হচ্ছে আত্মবিশ্বাস। এই দুইটা জিনিস যদি মানুষের মধ্যে চলে আসে, মানুষ যদি এই দুইটা জিনিস অর্জন করতে পারে, তার দ্বারা পুরো পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব। এখন আমরা যে প্রশ্নটা সরাসরি আসলো যে যোগাযোগটা কেন খুবই গুরুত্বপূর্ণ। জি দেখেন, আমি যদি নরমান কাজিন্স, যিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের চমৎকার একজন শিক্ষাবিদ, জি তিনি যেটা বলেছেন, দ্য ফার্স্ট পারপাস অফ এডুকেশন ইজ টু এনাবল এ পারসন টু স্পিক ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি। শিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে একজন মানুষকে দক্ষভাবে গড়ে তোলা, সেই জন্য মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে এবং নিজেকে প্রকাশ করতে পারে। এখন সবচেয়ে সমস্যাটা যেটা হচ্ছে, আমরা যেটা ভুল করি, আমি কি চাই, আমি কি বুঝাইতে চাচ্ছি, বা আমার কি চাহিদা, এটা আমি সঠিকভাবে মানুষের সামনে তুলতে পারি না। কেন পারি না? কারণ আমার আত্মবিশ্বাসের অভাব। এখন আমার এই আত্মবিশ্বাসটা কেন গড়ে উঠছে না? কারণ আত্মবিশ্বাস গড়ে ওঠার জন্য কিছু প্যারামিটার আছে।
এই প্যারামিটার গুলো আমার মধ্যে এখনো গ্রো করে না। গ্রো করে এই গ্রো না করার কারণে আমি আত্মবিশ্বাসী হচ্ছি না। আসলে আত্মবিশ্বাস জিনিসটা কি? আত্মবিশ্বাস হচ্ছে আমার নিজের যে স্ট্রেংথ এবং উইক, অর্থাৎ আমার যে দুর্বলতা এবং আমার যে শক্তি, এটা সম্পর্কে জানা। পাশাপাশি হচ্ছে আমি যেই কোনো পরিস্থিতিতে যদি পড়ে যাই, সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য যেই একটা কৌশল জানা, সেটা জানা। আরেকটা হচ্ছে আমাকে কেউ প্রশংসা করলো কিংবা আমাকে কেউ তিরস্কার করলো, সমালোচনা করলো, আমি যেন এটাতে ভেঙ্গে না পড়ে যাই। অর্থাৎ প্রশংসা এবং সমালোচনা দুইটাকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে আমরা প্রশংসায় ভেসে যাই, আবার সমালোচনায় ভেঙে পড়ি। এটা আত্মবিশ্বাসের কারণে। এখন আমার মধ্যে আমি যদি আত্মবিশ্বাসের বৈশিষ্ট্যগুলো বলি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি নিজে আত্মসমালোচনা করতে শিখবো, যে আমি কোন জিনিসগুলো জানি, কোনটা জানি না। এটার মাধ্যমে কি করতে পারবো, আমার উইকনেস এবং স্ট্রেংথ আমি বের করতে পারবো। আমার যে উইকনেস গুলো আছে সেগুলো আমি ওভারকাম করব, এবং আমার যে স্ট্রেংথ গুলো আছে সেগুলোকে আরো বেশি শক্তিশালী করবো। তো যার মাধ্যমে আমি সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য আমি কোয়ালিফাই হব। এখন আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা অনেকে আমার কি ব্যর্থতা সেটা আমরা বুঝতে চাই না। এখন দেখেন, যোগাযোগটা হচ্ছে, এখন বলা হয় দ্য এজ অফ কমিউনিকেশন। এখন বর্তমান সময়টা হচ্ছে যোগাযোগের। অর্থাৎ যে মানুষ যোগাযোগে যত বেশি পারদর্শী হবে, সে তত বেশি নেতৃত্ব দিতে পারবে এবং মানুষের সামনে এগিয়ে যেতে পারবে। এখন আমাদের মূল সমস্যাটা হচ্ছে, যেমন আমি একজন বিতর্কিক হিসেবে আমরা সবসময় বলে থাকি, বিতর্ক মানে হচ্ছে প্রথমে সহমত, তারপরে ভিন্ন মত। অর্থাৎ আমি প্রতিপক্ষের যে মতামত আছে সেটিকে আমি গ্রহণ করব, তারপরে আমি বিনয়ের সাথে, যুক্তির সাথে আমি সেখানে বিরোধিতা করব। এখন আমি যদি আমাদের রাষ্ট্রের কথা বলি, বৈশ্বিক প্রেক্ষাপট বলি, বা আমাদের দেশের যে রাজনৈতিক অস্থিরতার কথা বলি, এখানে মূল সমস্যাটা হচ্ছে আমরা যোগাযোগে দক্ষ না, কিংবা আমরা আত্মবিশ্বাসী না। তার কারণটা হচ্ছে আমরা যৌক্তিক এবং বিতার্কিক এই প্রেক্ষাপট থেকে আমরা কখনো চিন্তা করি না। কারণ আমি প্রকাশ করি, বা আমি যেটা জানি, বা আমি যেটা মানি, মনে করি আমারটা হচ্ছে সবচেয়ে সঠিক, কিন্তু না। আমি যদি যুক্তি দিয়ে, প্রজ্ঞা দিয়ে সেটা চিন্তা করতাম, তাহলে কিন্তু আমাদের এই ঝগড়া, রাজনৈতিক অস্থিরতা, এই ভাঙচুর, এগুলো কিন্তু আমাদের দেখতে হতো না। এখন আমাদের আত্মবিশ্বাসী হওয়ার জন্য আমাদের যোগাযোগ স্কিলটা খুব বাড়াতে হবে, এবং নেতৃত্ব বাড়াতে, এবং এগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা কাজ দেয় সেটা হচ্ছে বক্তৃতা, বিতর্ক এবং উপস্থাপনা। কারণ একজন মানুষ ধাপে ধাপে সে যখন বক্তৃতা দিবে, সে মানুষের মনে প্রবেশ করতে পারবে। সে যখন বিতার্কিক হবে, সে যুক্তি দিয়ে সমাজটা সাজাবে। আর সে যখন উপস্থাপক হবে, সে মানুষের হৃদয়ে বাস করবে, কারণ উপস্থাপনার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছা যায়। এখন আমি আজকে কথা বলছি, আমার উপস্থাপনা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু দর্শক সেটা দেখবে না। কিন্তু যদি আমার উপস্থাপনা ভালো হয়, আমি যদি কানেক্ট করতে পারি, যোগাযোগ রাখতে পারি, দর্শক সেটা খুব সুন্দরভাবে রিসিভ করবে। ধন্যবাদ শরীফ ইসলাম। আবার আমি আপনাকে দেখতে চাই শরীফ হোসেন, আপনি একজন পুকুর বিতার্কিক, তো বক্তৃতা দক্ষতা কিভাবে একজন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, ওটা বলছিলেন আমাদের আরেক বিতার্কিক বন্ধু শরীফ ইসলাম। জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক শরীফুল ইসলাম এবং জামাল স্যারকে। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিতর্ক সংগঠনের, বিতর্ক কেন্দ্রিক যতগুলো সংগঠন রয়েছে কুমিল্লার, তার নেতৃত্বে যিনি আছেন আমাদের প্রিয় মুখ সাজাদ আমরান ভাইকে, আজকে এমন একটি গঠনমূলক বিষয় নিয়ে আমাদেরকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। ভাই যেটি বলেছেন যে আমাদের শিক্ষার্থী বা আমাদের ব্যক্তিদের মধ্যে এখন আত্মবিশ্বাসে অনেক বেশি অভাব রয়েছে। আমরা অনেকগুলো সুন্দর স্লোগান ভুলে গিয়েছি। শব্দ কথায় সাহস করে ঘুরে দাঁড়িয়ে আজ, শোনো যুক্তি আমার সৌন্দর্য, আধারের প্রাচীরে প্রাণের প্রজ্বলন, সত্যকে চিনে নাও যুক্তি নিরেখে। এই যে স্লোগানগুলো, এগুলো আমাদের চর্চার অনেক অভাব রয়েছে। আমরা সত্যকে যুক্তির মাধ্যমে উপলব্ধি করতে পারি না, যে কারণে আমাদের তরুণ প্রজন্ম আজ হতাশ, যুব সমাজ বিপদগামী, অভিভাবক সমাবেশ তারা স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমরা যুক্তিকে আমরা চর্চা করতে পারি না, আমরা বিতর্ক চর্চা করছি না, আমরা আমাদের আত্মসমালোচনার যে জায়গাটা, আমার ভুল কোনটা, আমার শুদ্ধ কোনটা, সেটা আমরা করতে পারছি না। একজন শিক্ষার্থী, একজন মানুষ যদি তার নিজের অন্তরের যে বিষয়গুলো রয়েছে, তার যে মেধা রয়েছে, তার যে যোগ্যতা রয়েছে, এগুলো যদি সবার সামনে উপস্থাপন করতে না পারে, তার মেধা কিন্তু দিনে দিনে হারিয়ে যাবে, এবং সে কিন্তু যোগ্যতা যতটুকু আছে সেটা আর বিকশিত হবে না। তাই আমি মনে করি যে একজন শিক্ষার্থী বা একজন মানুষ যত বেশি তার্কিক হবে, যত বেশি যুক্তি উপস্থাপনের দক্ষতা অর্জন করবে, তার সৃজনশীলতা তত বেশি বৃদ্ধি পাবে, এবং তার মাঝে আত্মবিশ্বাস তৈরি হবে। আত্মবিশ্বাস একজন মানুষকে শূন্য থেকে একেবারে উপর তলায় নিয়ে যেতে পারে। আর যদি আত্মবিশ্বাস তৈরি না হয়, তাহলে অনেক সফল মানুষ জীবনের
অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে পারে। তাই আমি একজন তার্কিক হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে মনে করি যে প্রতিটি মানুষের মাঝে বিতর্ক চর্চা এবং বক্তব্য দেওয়ার যেই মানসিকতা সেটা তৈরি হওয়া উচিত। কিন্তু আমরা বর্তমান সময়ে কি দেখছি যে আমাদের তরুণ প্রজন্ম তারা আজ মোবাইল, ইন্টারনেট, এআই এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এমনভাবে হারিয়ে যাচ্ছে যে কারণে তারা বিতর্ক চর্চা বা তাদের যে জ্ঞান বা মেধা রয়েছে সেটা অন্যের কাছে উপস্থাপন করার জন্য ভয় পাচ্ছে, এবং এই ভয় পাওয়ার কারণে কিন্তু দিনে দিনে আমাদের নেতৃত্বের যে বিকাশ সেটি হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা নিজেকে অনেক বেশি করে প্রযুক্তির উপর নির্ভরশীল করে ফেলছি, যে কারণে আমরা অন্যের সাথে কথোপকথন, বাবা মায়ের সাথে কথোপকথন, বন্ধুদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমরা জানি না। এই বিষয়গুলো যদি আমরা শিক্ষার্থীদের আলাদা করে শিখাতে হয় বা আমরা যদি পরিবার থেকে একটু নজর দেই যে তুমি তোমার মাঝে যেই মেধা বা যোগ্যতা রয়েছে সেটি প্রকাশ করো, অর্থাৎ যেটা আমরা বলি বাক স্বাধীনতা, সেটা যদি আমরা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে পারি, আমার বিশ্বাস প্রতিটা শিক্ষার্থী আত্মবিশ্বাসী হবে। আর যদি আত্মবিশ্বাসী হয় তাহলে একটি আত্মবিশ্বাসী সমাজ তৈরি হবে, একটি রাষ্ট্র তৈরি হবে, বিশ্ব থেকে অরাজকতা খুব তাড়াতাড়ি দূর হবে। ধন্যবাদ জনাব শরীফ হোসেন। আবার আমি আপনার কাছে আসবো। আমাদের মাঝে কি প্রশ্ন করেছেন চাঁদপুরের শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক রাহুল আলম ভাই। তিনি বলেছেন উপস্থিত বক্তৃতা, বিতর্ক, নির্ধারিত বক্তৃতা এই প্রতিযোগিতাগুলো স্কুল কলেজ পর্যায়ে আয়োজন করার প্রয়োজনীয়তা আছে বলে কি আপনারা মনে করেন কিনা? শরীফ হোসেন, আপনি যদি এক কথা উত্তরটা দেন। জি ধন্যবাদ দাদা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বারবার অনেকবার বলেছি, ভাই একজন বিতর্ক সংগঠক, তিনি বলেছেন, আমি ঢাকাতে অনেকগুলো অনুষ্ঠানে বলেছি, বিতর্ক একটি সহশিক্ষা কার্যক্রম হিসেবে আমরা শুধুমাত্র যদি রেখে দেই তাহলে বিভিন্ন স্কুল কলেজে দেখা যায় আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে বিতর্ক প্রতিযোগিতা, বক্তব্য এগুলো দেওয়া হয়। আমরা বারবার বলছি, আমরা যারা বিতার্কিক, আমরা বলেছি বিতর্ককে সহপাঠক্রমিক অংশ হিসেবে ঘোষণা দেওয়া হতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শুধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাথে সাথে বিতর্ক প্রতিযোগিতা এটি হবে এটি নয়, এটি শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশে জাগ্রত করবে। তাই আমরা আমাদের পাঠ্য বিষয়ে সহপাঠক্রমিক বিষয় হিসেবে বিতর্ক এবং বক্তব্য চর্চাকে অন্তর্ভুক্ত করার দাবি আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি। যারা রাষ্ট্রের এই দায়িত্বে আছে তারা আশা করছি যে বিতর্ক, বক্তব্য এবং রচনা প্রতিযোগিতার মূল সৃজনশীল কাজগুলো এটি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করবে এবং এটি শিক্ষার্থীদের অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ অধ্যাপক হোসেন স্যার, আপনি একজন শিক্ষক, মানে শিক্ষক হিসেবে আপনার কাছে আমার জানতে চাওয়া যে একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের বক্তৃতা চর্চায় উৎসাহ দিতে পারেন এবং বক্তৃতার সময় শ্রোতাদের মনোযোগ ধরে রাখার কৌশল কি হতে পারে? ধন্যবাদ সঞ্চালককে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আমার প্রিয় সঞ্চালক করেছেন যে একজন শিক্ষক হিসাবে আমার করণীয় কি। আসলে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে আমি এই বিষয়টিকে নিয়ে চিন্তা করেছি, পরিকল্পনা সাজিয়েছি এবং আল্লাহ শুকরিয়া আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে হাতে কলমে তাদেরকে যেমন হাতে কলমে পানিতে সাঁতার, হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়, দে নো হাউ টু সুইম, দে নো হাউ টু স্পিক ইন ইংলিশ and how to stand before a dais, অর্থাৎ কিভাবে একটা বাচ্চা ছোটকাল থেকেই ডায়াসের সামনে সাহস ভরে আসতে পারে এবং লক্ষ জনতার সামনে কথা বলতে পারে। এই বিষয়টি যে আমার সজ্জন প্রশ্ন করেছেন, আমি দীর্ঘ প্রায় 2 যুগ ধরে প্রশিক্ষণ দিয়ে আসছি এবং এর আলোকে যাতে একটি রোডম্যাপ তৈরি করেছি, ওই রোডম্যাপ দিয়ে যাতে করে আমাদের চলে যাওয়ার পরেও পরবর্তী প্রজন্ম তারা যাতে প্রাতিষ্ঠানিকভাবে এই বক্তৃতা, বিতর্ক এবং উপস্থাপনার যে গুরুত্বপূর্ণ অংশগুলো, টার্নিং পয়েন্ট একটা শিক্ষার্থীর জন্য, এগুলো যাতে শিশুকাল থেকে তারা শিখতে পারে, এর জন্য আমি তাদেরকে প্রথমে শীট দিয়ে প্রশিক্ষণ দিয়েছি, পরবর্তীতে তাদের জন্য পূর্ণাঙ্গ বই উপহার দিয়েছি। আর বইয়ের নামকরণ হয়েছে দ্য ফার্স্ট ভয়েস অফ MS ইংলিশ গ্রামাটিক্যাল স্পোকেন, যেখানে হচ্ছে স্পিচ, ডিবেট এন্ড প্রেজেন্টেশন। দর্শকদেরকে আমরা একটু দেখাই। জি দর্শক, জামালউদ্দিন স্যার এটা বলেছেন, এটি হচ্ছে বইটা। আপনার ইচ্ছা করলে এই বইটি যে কোনো সময় কিভাবে সংগ্রহ করবে বলে দিন। এখানে আমার প্রিয় সব শরীফুল ইসলাম সহায়ক, তার সহযোগিতা এবং আমরা গুরু শিষ্য। শরীফুল ইসলাম বিতার্কিক, মাশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, সেই শরীফুল ইসলাম আমার ছাত্র। এই 2 জনের গুরু শিষ্যের সহযোগিতায়
আমরা ইনশাল্লাহ অনেক দীর্ঘদিন প্রচেষ্টা করে ধন্যবাদ। এটা এই দুটি বই শরীফ ইসলাম উপহার ভাই- হিসেবে দিয়েছি কি দল শিক্ষার্থীদের। করবেন? ওনার শরীফ ইসলাম নেতৃত্বের ক্ষেত্রে নৈতিকতা এবং বক্তৃতা দক্ষতার সম্পর্ক আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে আমার সুযোগ দেওয়ার জন্য। আসলে নেতৃত্ব জিনিসটা শুনতে খুব ছোট মনে হতে পারে, জি কিন্তু এই নেতৃত্বের মধ্যে আপনি অনেকগুলো জিনিস খুঁজে পাবেন। জি অর্থাৎ প্রকৃত নেতা বা প্রকৃত পক্ষে নেতৃত্ব যদি আমরা বলি, জি তাহলে আপনি যারা এই গুণটা অর্জন করে, তাহলে তার মধ্যে নৈতিকতা আসবে, তার জি। মধ্যে দক্ষতা আসবে, এবং তিনি যখন শাসক হবেন বা তিনি যখন অন্যের দায়িত্ব নেবেন, তখন তার মধ্যে নৈতিকতা সবসময় থাকবে। আমি যদি বলি, আপনি নেতৃত্বের যে বৈশিষ্ট্যটা দেখেন, একজন, এটা নেপোলিয়ন খুব চমৎকার ভাবে বলেছিলেন, আ লিডার ইজ ইন ডিলার ইন হোপ। অর্থাৎ একজন নেতাই হচ্ছে যিনি স্বপ্ন দেখাবেন। আবার যদি আমরা বলি, এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে এন্ড শোজ দ্য ওয়ে। অর্থাৎ যিনি নেতা তিনি জানবেন, জানাবেন, এবং অন্যদেরকে নিয়ে একসাথে যাবেন। এখন দেখেন এই নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কি। প্রথম হচ্ছে, যিনি একজন নেতা হবেন তিনি দূরদর্শী হবেন। অর্থাৎ যিনি বর্তমান সম্পর্কে জানবেন এবং অনাগত ভবিষ্যতে কোন কোন স্ট্র্যাটেজি নেওয়া লাগবে, কিভাবে মানুষের সাথে মিশতে হবে, কি কি তৈরি করা লাগবে সেটা সম্পর্কে জানবেন। দ্বিতীয়ত হচ্ছে, তার মধ্যে সততা এবং আস্থা থাকবে, এটা কিন্তু নেতার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। তৃতীয়ত হচ্ছে, তিনি দলগত কাজে দক্ষ হবেন এবং সক্ষম হবেন। এবং চতুর্থত হচ্ছে, তিনি ক্ষমতা বিস্তার করবেন না। অর্থাৎ আমরা তো দেখি এখন যারা নেতা, ওনাদের মধ্যে সবচেয়ে বড় যে গুণটা থাকে সেটা হচ্ছে তিনি ক্ষমতা বা প্রভাব বিস্তার করেন। মূলত নেতার কাজ কিন্তু প্রভাব বিস্তার করা না বা ক্ষমতা প্রয়োগ করা না। এখন দেখেন, আমরা যদি বলি লিডারশিপ ইজ নট অ্যাবাউট বিং ইন চার্জ, ইট ইজ অ্যাবাউট টেকিং কেয়ার অফ দোজ ইন চার্জ। অর্থাৎ আপনার আন্ডারে যারা আছে, আপনি যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের যত্ন নেওয়াটাই হচ্ছে একজন নেতার কাজ। জি এটা না, বরং আপনি তাদের উপরে ক্ষমতা চাপিয়ে দিলেন। এখন দেখেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, রাজনৈতিক নেতা যারা, অনেক ক্ষেত্রে আমরা ভাই ভাই প্রথার কথা জানি, অমুক লিডার তমুক লিডার, এগুলো আমরা জানি। কিন্তু এখানে যেটা হয়, মূলত একজন নেতা সবসময় তার কর্মীদের উপরে প্রভাব বিস্তার করেন, ক্ষমতা বিস্তার করেন। জি এটা কেন হচ্ছে? কারণ আমি একটু আগে বলি, নেতার যে গুণাগুণ, সেই গুণাগুণগুলো না থাকার কারণে ওনারা শুধু একটা গুণাগুণে নিচ্ছেন, যে নেতা মানে হচ্ছে ক্ষমতা বা প্রভাব বিস্তার করে। জি। এখন এই নৈতিকতা বা এই নেতৃত্ব গঠনে মূল জিনিস হচ্ছে, আমরা যদি নেতৃত্বটা সঠিকভাবে দেই, নেতার যদি সংজ্ঞাটা আমরা ধারণ করি, এবং এটা আমরা কিভাবে অর্জন করবো, প্রশ্নটা আসতেই পারে। জি এখন এই এটা অর্জন করবেন আপনি যখন একটা সংগঠক হবেন। একজন নেতা প্রথমে সবার আগে সে সংগঠক হইতে হবে, কর্মী হইতে হবে। অর্থাৎ আমরা বিতর্ক পরিস্থিতি ছিলাম, কিন্তু আমরা তো দেখেছি আমরা কর্মীর আগে নেতা হই নেতা হয়ে যাই। এখানে আমার বিতর্কের গুরু, আমার মানে ফার্স্ট প্রেসিডেন্ট শরীফ হোসেন আছেন, এবং আমার সরাসরি শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্যার আছেন। আমরা বিতর্ক পরিষদে যখন যেতাম, আমরা অনেক ক্ষেত্রে আগে ঝাড়ু দিতাম, এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে আমরা গায়ের জামাটা খুলে আমরা টেবিলের ধুলা মুছতাম। সেটার মানে কি? এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের যারা লিডার তারাও করেছেন। এটা হচ্ছে, আমি প্রথমে যেই কাজটা শুরু করলাম, আমাকে দেখে আমার অন্যান্য যারা ডিসাইপল আছে, অনুগ্রহ মানে আমার যারা অনুসারী, তারাও কিন্তু এটা শুরু করেছে। এখন আমরা যারা মূলত প্রকৃতপক্ষে বাংলাদেশের নেতা দাবি করি বা নেতৃত্ব দেই মনে করি, আমরা কিন্তু কখনো কাজ করি না, আমরা সবসময় কাজ করাইতে চাই, চাপাই দিতে চাই। এখন বিতর্কের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, উপস্থাপনার মাধ্যমে আপনার মধ্যে এই গুণগুলো আস্তে আস্তে গ্রো করবে। আপনি ভালো সংগঠক হবেন। সংগঠকের পরে যখন আপনি আস্তে আস্তে বক্তৃতা বিতর্ক দিবেন, তখন আপনি আস্তে আস্তে জিনিসগুলো জানবেন। এই গুণগুলো যখন আপনি ধারণ করবেন, তখন আপনি একজন ভালো নেতা হবেন। আপনার মধ্যে নৈতিকতা থাকবে, সততা থাকবে। জি ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আরেকজন বিতর্কিক বন্ধু মন্তব্য করেছেন, আপনাদের বিতর্ক ছিল মতিউর রহমান সবুজ। জি তিনি বলেছেন, মাশাআল্লাহ, প্রিয় আলোকিত মানুষ গড়া কারিগর যুক্তিবাদী আলোকিত মানুষগুলোকে একসাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দেখে খুব ভালো লাগছে। আমরা সবুজকে এখানে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। শরীফ হোসেন, যে আমরা এতক্ষণ ওভারঅল কথা বলছিলাম, এবার একটু আপনার সাথে জেন্ডার যদি আমরা টেনে আনি, যে নারীদের নেতৃত্বে আসার ক্ষেত্রে বক্তৃতা দক্ষতার ভূমিকা কেন, বক্তৃতাকে প্রভাবশালী করতে কোন তিনটি গুণ সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? জনাব শরীফ হোসেন। যে যে আমরা এখন দেখি যে, আমি প্রায় বলি যে আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি আমি বলি যে, ছেলেদের চেয়ে আসলে মেয়েরা এই ক্ষেত্রে খুব বেশি এগিয়ে আছে, এবং তারা বিতার্কিক হওয়ার জন্য বা তারা বক্তব্য দেওয়ার জন্য খুব সহসাই কিন্তু রাজি হয়ে যাচ্ছে। আমি যখন বাংলাদেশ টেলিভিশনে বা বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যাই কলেজ থেকে, যখনই ঘোষণা দেয় যে কারা কারা যাবে, সেখানে থেকে ছেলেদের চেয়ে মেয়েদের আগ্রহটা বেশি থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, আসলে যে নারীদের
নেতৃত্ব বিকাশে যে বিতর্কের কোন বিষয়গুলো সবচেয়ে বড়, যেটি আমি মনে করি যে আমাদের এই সমাজে অভিভাবকরা যদি একটু সহায়ক ভূমিকা পালন করেন, অভিভাবকদের যে আগ্রহ, বিশেষ করে আমাদের সমাজটা তো এখন অনেক ক্ষেত্রেই আমরা হতাশায় থাকি যে শিক্ষক বলেন যা বা অন্য যেই মানুষের কাছ থেকে আমাদের মেয়েরা কিন্তু অনেক বেশি নিরাপদ থাকে না। সেই ক্ষেত্রে অভিভাবকরা যদি একটু সচেতন হন তার মেয়ের ব্যাপারে, যে বক্তব্য উপস্থাপনা এগুলো শুধু ছেলেদের কাজ, এই মানসিকতাটা কিন্তু পরিবর্তন করতে হবে। এবং অভিভাবকরা যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে আমাদের নারীরা বা আমাদের মেয়েরা অনেক বেশি আগ্রহ পোষণ করবে। তারপর যেটা সেটা হচ্ছে তাদের ভয়টা দূর করতে হবে। মেয়েরা দেখা যায় সবসময় তারা ভয় থাকে যে আমাদেরকে দিয়ে এটা হবে কিনা, এই যে আমি পর্দার আড়াল থেকে বাইরে আসবো কিনা, এই যে একটা মানসিকতা। আমি এমন অনেক মেয়েকে দেখেছি তাদের কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু তাদের এই যে পর্দার বাইরে থেকে এসে যে তার কণ্ঠস্বর কেউ শুনে ফেলবে কিনা, সে কারণে কিন্তু তারা এই ভয়টাকে জয় করবে কেন? এই ভয়টাকে জয় করতে হবে আমাদের শিক্ষার্থীদের, এবং আমরা যারা অভিভাবক শিক্ষক রয়েছি আমরা কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। না, আমার মনে হয় যে শিক্ষার্থীরা তো, ওরা তো শিক্ষার্থীদের একটা অংশ। এই ভয়টাকে জয় করতে আপনাদের শিক্ষকদেরকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা শিক্ষকরা মানে চেষ্টা করছি, কিন্তু অভিভাবক যদি রাজি না হয়। আমি এমনও দেখেছি যে আমি বিতর্ক তৈরি করেছি কিন্তু অভিভাবক ফোন দিয়ে বললো যে ভাই আমার মেয়েকে কিন্তু নেওয়া যাবে না। এই যে মেয়েটা, তার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সে কিন্তু নেতৃত্বে আসবে। এবং সবচেয়ে বেশি যেটি প্রয়োজন আমাদের নারীদের ক্ষেত্রে, যে তাদের গঠনমূলক পড়াশোনা করতে হবে। এখন দেখেন ম্যাক্সিমাম মানে শিক্ষার্থী বা নারীদের দেখি তারা মেহেদি কিভাবে তৈরি করতে হবে সেটি নিয়ে তারা পেজ খোলে, কিভাবে কেক তৈরি করতে হবে সেটি নিয়ে পেজ খোলে, কিভাবে রান্না করতে হবে সেটি নিয়ে পেজ খোলে। এগুলো তো একজন শিক্ষার্থীর কাজ হতে পারে না। তারা অনেক সৃষ্টিশীল সৃজনশীল কাজ করবে, তারা সমাজের নেতৃত্বে আসবে, কিন্তু তারা চলে যাচ্ছে শিক্ষা জীবনে কিভাবে অর্থ উপার্জন করতে হবে। আমি প্রায় কিন্তু শিক্ষার্থীদের বলি যে তোমাদের স্বপ্নগুলো এত ছোট কেন, তোমরা অনেক বড় স্বপ্ন দেখো। তোমরা নেতৃত্বে আসতে হবে, নেতৃত্বের গুণাবলী তৈরি করতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে, অবশ্যই অভিভাবকদের একটি সাপোর্ট লাগবে, এবং অবশ্যই আমাদের যারা সাংবাদিক রয়েছেন, যারা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, আমরা যদি আমাদের নারীদেরকে উৎসাহ দিতে পারি তাহলে অবশ্যই তারা ঘর থেকে বেরিয়ে আসবে। এবং যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, একটি জেলাকে নেতৃত্ব দিচ্ছে, একটি পরিবারকে নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু অবশ্যই সমাজকে নেতৃত্ব দিতে পারে। ধন্যবাদ। আজকে আমাদের বিষয় ছিল দর্শক বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনা। এখন আমরা বিতর্কেতে আমরা যাবো। আসলে বিতর্ক কথাটা আসলেই আমাদের মধ্যে একটা অন্যরকম শিহরণ কাজ করে, কারণ আমরা 1994-এ যখন আমরা বিতর্ক নিয়ে কাজ করি, তখন আমি যদি বুল্লা বলি দর্শকদের অনেক বিতর্ক ব্যক্তিত্বরা আছেন, শুনছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং কুমিল্লার সরকারি মহিলা কলেজ এবং জিলি স্কুল এবং ফজল স্কুল, তারা জাস্ট কালে ভাঙে অকেশনাল বছরে একবার তারা কিন্তু বিতর্ক করতো, আর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কের প্রশ্নই ছিল না। সেই 1994 থেকে আমরা বিতর্ককে আজকে আমি এখানে খুব গর্বের সাথে বলতে পারি, আপনারা সবাই আমার অনুস্মৃতি যে আজকে একটা কিন্ডার গার্ডেনও কিন্তু তাদের প্রসপেক্টাসের নাম্বার 1 থাকে যে বিতর্ক। হ্যাঁ, তো আজকে সেই বিষয়টি নিয়ে মানে আমার সেই প্রিয় বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো। জামাল হোসেন, আপনাকে দিয়ে দিতে আবার শুরু করি। একজন বিতর্কী হিসাবে বিতর্ক কিভাবে আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস করে তুলতে পারে? ধন্যবাদ। বিতর্কী কি? ধন্যবাদ। আসলে আমার প্রিয় সঞ্চালক কিন্তু শুরুতেই চমৎকার আমাদেরকে সহযোগিতা দিয়েছেন যে আসলে বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনার টোটাল বিষয়টাই হচ্ছে আমাদের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। আমাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গঠনের যেটা তিনটাই কিন্তু সমন্বয়ে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, একটা অপরটার পরিপূরক। জি জি অবশ্যই। যেমন আমরা যদি বলি স্পিচ, ডিবেট এন্ড প্রেজেন্টেশন আর দ্য টার্নিং পয়েন্ট অফ আ ল্যাঙ্গুয়েজ। একটি ভাষার পরিপূর্ণতার জন্য, একটি ভাব প্রকাশের পরিপূর্ণতার জন্য তিনটা জিনিসই একটা অপরটার সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আসলে বিতর্কিকের অংশটা বক্তৃতা থেকে যদি গ্রাস লেভেল ধরি বক্তৃতা, সেখান থেকে তার বাগ্মিতা প্রকাশ পাবে বিতর্কের মাধ্যমে, যেখানে তার অনেকগুলো তথ্য উপস্থাপন করতে হয়। আর বক্তৃতা ভাবগাম্ভীর্য হলো আস্তে আস্তে করে তার অবস্থানটা প্রকাশ করবে, আর উপস্থাপক তার উপস্থাপনার মাধ্যমে তার মানে এক অডিয়েন্স এবং স্পিকার
তার হাইলাইটস করবে, তার বাস্তব চিত্রটা তুলে ধরবে। তো এই আমার প্রিয় সঞ্চালক চমৎকার ভাবে এই কথাটি দর্শককে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আমরা যদি এই তিনটি বিষয়ে আমাদের গ্রাস লেভেল থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করি, আসলে প্রাথমিকভাবে যেমন কিন্ডার গার্ডেনের কথা বলা হয়েছে, কিন্ডার গার্ডেন থেকে শুরু করে আমাদের মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, আসলে কোনো জায়গায় আমাদের এই বিষয়গুলোকে হাইলাইটস করা হয় না, গুরুত্ব প্রদান করা হয় না। যার কারণে আমরা কথা বলা হয় যে একজন লোক, বৃদ্ধ মানুষ, তার বয়স 70-80, সে যদি গ্রাম অঞ্চলে যায়, ওখানে পুকুরে নামিয়ে দেওয়া হয়, ওখানে কিন্তু সে পরাস্ত হবে, ওখানে সাঁতার জানবে না, ওখানে সে ডুবে মারা যাবে। আজকে আমাদের সম্মানিত ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজের আজাদ স্যার, শরীফুল ইসলাম আজাদ স্যার তো বলছিল কথাটা, এই যে বিতার্কিক স্যারে, অনেক গবেষক আজাদ স্যার বলছিলেন হতাশার একটা কথা, যে উনি ইন্টারভিউ নিলেন, পরীক্ষা দিলেন, পরীক্ষাতে একজন শিক্ষার্থী সে লিখিতভাবে ফার্স্ট হলো, রিটেনে সে ফার্স্ট হলো, কিন্তু যখন তাকে ডেমো ক্লাস করতে দেওয়া হলো, সেখানে এসে সে একটি বাক্য বলতে পারলো না। অর্থাৎ তার সারা জীবনের যে অর্জন, এই উপস্থাপনা না থাকার কারণে, বিতর্কের যে কৌশল অথবা বিতর্ক বলার যে সাহস, এগুলো না থাকার কারণে, বক্তৃতা দেওয়ার কৌশল না জানার কারণে সে ডেমো ক্লাসে 0 মার্ক পাইল। অথচ সে সবার চেয়ে বেশি মার্ক পেয়ে তার সারা জীবন লেখাপড়া করে সে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আর এই কাজটাই কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে সবাই আমরা পুঁথিগত বিদ্যা মুখস্থ করাই, যার কারণে শিক্ষার্থীরা এই বিষয় থেকে অনেক দূরে সরে গেছে। 5%, নট মোর দেন 5% স্টুডেন্টস, 5% শিক্ষার্থীও কিন্তু বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনার বিষয়ে তারা গুরুত্ব বহন করে না। স্যার আমরা আবার আপনাদের রাখবো। রফিক আহমেদ প্রিন্স বলেছেন, ইমরান ভাই চমৎকার আলোচনা হচ্ছে, আপনাকে ধন্যবাদ। জনাব শরীফ হোসেন স্যার, শরীফ সাহেবকে আলোচনায় আমন্ত্রণ করার জন্য, সামনে একটি বিতর্ক দেখতে চাই, ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন। জনাব শরীফুল ইসলাম, আমরা যারা বিতর্ক করি, আসলে বিতর্কের কিছু ক্রাইটেরিয়া আমরা মেনে চলতে হয় আমাদেরকে। এর ভিন্ন মতকে শ্রদ্ধা করার অভ্যাস বিতর্ক থেকে কিভাবে আসে? আমরা সম্ভবত শুরুতে আপনাকে তো বলেছিলেন যে একজন বিতর্কিক, আমি প্রথমে আমার অপোজিশন দলের যে বিষয়টাকে আমাকে সহমত পোষণ করবে, শ্রদ্ধা দিতে হবে, তারপর আমি তার বিতর্কে যাব। তো ভিন্ন মত শ্রদ্ধা করার অভ্যাস বিতর্কতে কিভাবে আছে, তার পাশাপাশি আরেকটা বিষয় আপনি বলবেন, যুক্তি ও আবেগ, এই দুইয়ের সামঞ্জস্য কিভাবে রাখা যায়? আমরা যদি সহজে বলি যে বিতর্কে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, আবার আবেগবিহীন বিতর্ক করা যায় না। জনাব শরীফুল ইসলাম। ধন্যবাদ। আসলে আমি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি রিফাক আহমেদ প্রিন্স ভাই। আমি যদি আপনাকে একটু বলি, রিফাক আহমেদ প্রিন্স ভাই হচ্ছে যিনি আমাকে বিতর্কে নিয়ে আসছেন এবং সরাসরি যিনি আমাকে বিতর্ক শিখাইছেন। অর্থাৎ আমার বিতর্কের সরাসরি গুরু হচ্ছে রিফাক আহমেদ প্রিন্স। এবং আজকে এই জায়গায় আসার পেছনে আমার হাতে খড়ি, সর্বপ্রথম যিনি মঞ্চে দাঁড় করেছিলেন তিনি হচ্ছে অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্যার। অর্থাৎ এসএসসি পরীক্ষার পরেই আমি স্যারের কাছে গেলাম, সেখান থেকে আমার প্রথম ভিত্তি। এবং স্যারের কাছে শেষ করে আসার পরে বিতর্ক পরিষদ যাওয়ার পরে রিফাক আহমেদ প্রিন্স যিনি, উনি মূলত আমাকে বিতর্কী হিসেবে গড়ে তুলেছেন। আর আমার আরেকজন গুরু, যিনার কাছে আমরা বিষয় নিয়ে সবসময় যেতাম। ধন্যবাদ। আমি আসলে একটু বিষয়ের বাহিরে গিয়েছিলাম। আমি যেটা হচ্ছে কৃতজ্ঞতা অবশ্যই মানুষগুলোর প্রতি, যে মানুষগুলো আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আমাদের ভিন্ন মতকে শ্রদ্ধা করার অভ্যাস বিতর্কতে কিভাবে আসে? আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যুক্তি এবং আবেগ। যুক্তি এবং আবেগ দুইয়ের সামঞ্জস্য। আসলে দেখেন, আমি শুধুমাত্র যদি একটু বলি আমার স্মৃতি থেকে যদি বলি, অর্থাৎ ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদে যখন আমি গেলাম, আমি একজন সাধারণ মেম্বার থাকাকালীন প্রায় 8 মাসের মধ্যে আমি বিটিভিতে নির্বাচিত হই এবং ভিক্টোরিয়া কলেজ এটা রেকর্ড। অর্থাৎ যেখানে আমার সাথে প্রায় 4 থেকে 5 বছর যারা বিতর্ক করছে ওনারাও ছিলেন, এটা ভাইও জানেন। আসলে আমি ওই বাছাই প্রতিযোগিতায় প্রথম হওয়াতে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় যে মাত্র 8 মাসে সে কিভাবে প্রথম হতে পারে। তারপরে এই বাছাইটা আরো 2 থেকে 3 বার হয়। আমি 3 বারই প্রথম হয়ে এবং বিটিভিতে আমরা যাই। এখন যখন এখন একটা বিষয় পেলাম, এখন ভিন্ন মতকে কিভাবে আমরা গ্রহণ করে থাকি, দেখেন এই বিষয়টা পাওয়ার পরে আমি সর্বপ্রথম যে স্ক্রিপ্টটা করলাম সেটা হচ্ছে আমার বিপক্ষ দলের স্ক্রিপ্ট। অর্থাৎ আমার প্রথম বিতর্কের বিষয়টা ছিল উচ্চশিক্ষার সহজলভ্যতা দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। আমরা ছিলাম পক্ষে।
বিপক্ষ দলের পক্ষ থেকে প্রথমে আমি এই বিষয়টাকে চিন্তা করলাম, বিপক্ষ দল থেকে কিভাবে কথা বলতে পারে, তারা কোন কোন বিষয়গুলো নিয়ে আসতে পারে। জি তা আমি সর্বপ্রথমে আমার প্রতিপক্ষ এই বিষয়টা কিভাবে চিন্তা করে আমরা সেই বিষয়টাকে নিয়ে আসছি। জি আসার পরে তারপরে আমি আমার পক্ষের স্ক্রিপ্টটা করেছি। আমরা আবারও বলেছি বিতর্কের একটা ট্রাম আছে, প্রথমে সহমত তারপরে ভিন্ন মত, জি। অর্থাৎ যিনি একজন বিতার্কিক হবেন তার দায়িত্বে থাকবে তিনি সর্বপ্রথমে প্রতিপক্ষ যে কথাগুলো বলবে সেই কথাগুলোকে শ্রদ্ধা করে উনি গ্রহণ জি। করবেন, এবং গ্রহণ করে উনি বিনয়ের সাথে ওনার যে যে জায়গায় সমস্যা বা যে যে জায়গায় মত পার্থক্য আছে বা বিরোধিতা আছে সেই বিষয়গুলো তিনি সেখানে উত্থাপন করবেন। জি। এখন আমি যদি এই বিষয়টা একটু রিলেট করি আমাদের বাস্তবতার সাথে, আমি বারবারই রাজনীতি অথবা আমাদের পরিস্থিতিতে যাচ্ছি। দেখেন, আমরা স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা এখনো একেবারে সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্র আমরা চর্চা করতে পারি নাই। জি তার মূল কারণটা কি? আমরা যে দল যখনই আমরা ক্ষমতায় গিয়েছি সে দলে আমরা সেখানে থাকতে চেয়েছি। আমরা প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি, আমরা আন্দোলন এই সবকিছু করেছি কেন? জি। শুধু আমার মতটাকে প্রতিষ্ঠা করার জন্য। জি কিন্তু একজন বিতার্কিক সে কখনই একটা মত চাপিয়ে দিবে না, সে প্রতিপক্ষের মতামতটাকে শুনবে, এবং এই প্র্যাকটিসটা আমরা কন্টিনিউ করি, প্রতিনিয়ত করতে করতে আমাদের মধ্যে এই কোয়ালিটিটা গ্রো করে। এবং এখনো যখন আমরা বিতার্কিক কখনো ঝগড়া করবে না, এটা বাস্তবতা। বিতার্কিকের দ্বারা কখনো অনৈতিক কাজ হবে না। একজন বিতর্কের মূল গুণই হচ্ছে সে কখনো শক্তিতে কথা বলবে না, সে কথা বলে যুক্তিতে। যুক্তিতে। কারণ হচ্ছে আমরা সবসময় প্রতিপক্ষকে সমীহ করে যুক্তি দিয়ে ফেলি। আমরা হ্যাঁ, সমীহ করে আসার কারণ এই যে কন্টিনিউ প্র্যাকটিস, এই প্র্যাকটিসিং এর কারণে এবং এই সাংগঠনিক দক্ষতার কারণে আমাদের মধ্যে এই জিনিসটা গ্রো হয়। শ্রদ্ধাবোধ। আর আপনি যে দ্বিতীয়টা যেটা বলেছেন যুক্তি এবং আবেগ, জি দেখেন এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় আবেগ কি যুক্তি কি এটা বুঝি না, জি ঝগড়া কোনটা যুক্তি কোনটা এটাও আমরা বুঝি না। আমরা অনেক ক্ষেত্রে গায়ের জোরে, পেশি শক্তির জোরে আমরা চাপিয়ে দিতে চাই একটা জিনিস। কিন্তু আমি যদি যুক্তিবাদী হই, আমার মধ্যে যুক্তি থাকে, আমি দেখবো আমি এখানে কত পার্সেন্ট সঠিক, বা আমার এটা পাওয়ার জন্য, এটা করার জন্য আমার কতটুকু যোগ্যতা রয়েছে। এখন আমি যদি আমি একটু আগে বলেছিলাম আত্মবিশ্বাসী হচ্ছে তিনি যিনি তার স্ট্রং এবং উইকনেস এবং স্ট্রেংথ দুইটাই উনি জানেন। ঠিক তদ্রুপ একজন বিতার্কিক কখনোই আবেগ দিয়ে কথা বলবে না। হ্যাঁ, আবেগ দিয়ে সে একটা বিষয় ফুটিয়ে তুলবে, কিন্তু একটা বিষয় আবেগ দিয়ে সে প্রতিষ্ঠা করবে না। জি তারপরে হচ্ছে সে কখনো পেশি শক্তি দেখাবে না, সে গায়ের জোর দেখাবে না। আমরা বর্তমানে প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, আমরা সবসময় গায়ের জোর দেখাইতে চাই, নেতৃত্ব আমরা এই জিনিসটা দেখে থাকি। কিন্তু একজন বিতার্কিক সে যুক্তি দিয়ে প্রমাণ করবে, অর্থাৎ একবার না হয় 10 বার আমরা বারবার বিষয়টাকে বলবো যে প্রতিপক্ষ আমি বিনয়ের সাথে এই বিষয়টা আপনার সাথে আমি মত পার্থক্য করছি, ডিফার করছি, কারণ হচ্ছে আপনি যে বিষয়টা বলছেন এই বিষয়টা সঠিক না, আমরা এই বিষয়টাকে এইভাবে আবার ভিন্নমত ভাবে প্রকাশ করতে পারি। কিন্তু শরীফুল ইসলাম বিতর্ক তো আবেগও তো থাকতে হবে, আবেগ ছাড়া বিতর্ক হবে? বিতর্ক এবং আবেগ দুইটা আলাদা জিনিস। বিতর্ক মানেই হচ্ছে বিশেষভাবে তর্ক, জি আবেগ হচ্ছে একটা জিনিস। না না, আমি বলছি আপনাকে এই যে বিতর্কতে জি আপনি একটা অনুষ্ঠানে, বিতর্ক একটা অনুষ্ঠান দিব, একটা শিল্প। জি তো এই শিল্পটার মধ্যে আমরা শুধু যুক্তি দিব, এখানে কি আবেগ থাকবে না? অবশ্যই থাকবে। আবেগটা থাকবে আমার স্কিপ এবং বিষয়ের সংশ্লিষ্টতা যদি প্রয়োজন। আমি যদি শুধু চমৎকার। হ্যাঁ, যদি শুধু একটা উদাহরণ দিই, যে আমি বিতার্কিক এবং যারা দেখছেন তাদের জন্য বলছি, আমি যখন 1971-এর কাহিনী বলবো, আমি তখন কিন্তু আমি বক্তার মোড়ে বলবো না, আমি তখন আবেগ দিয়ে বলবো। 1971 30 লক্ষ মানুষের যে রক্তের বিনিময়ে স্বাধীনতা, প্রায় 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, এটা কি আমাদের আত্মা ছুঁয়ে যায় না? এই আত্মা কি আমাদের নাড়া দেয় না? আমরা অনেকেই এখন 71 নিয়ে কটূক্তি করি, জি কথা বলি, 71-কে ভুলে যাই। কিন্তু আমি কখনো ভুললে হবে না, 71 হচ্ছে আমার শেখর। আমি যদি শেখরকে বলে যে আমি দাঁড়াতে পারবো না, তাই আমি বজ্র কণ্ঠে বলতে চাই 71-কে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছু চিন্তা করা সম্ভব না। কারণ 71 হচ্ছে আমার রোগ যদি আমি বাদ দিয়ে দেই কখনো আমি দাঁড়াতে পারবো না। এইটাই হচ্ছে আমার আবেগ এবং কনফিডেন্ট। বিতর্কের প্রয়োজন আমি আবেগ দিব, বিতর্কের প্রয়োজন আমি কনফিডেন্ট দিব। এটাই হচ্ছে আমাদের একজন বিতার্কিককে স্থানকাল পাত্র বেঁধে আমি কোন কথা ইন্টোনেশন দিব, কোনটাতে রাইজিং ইন্টোনেশনে যাব, কোনটাতে ফলিং ইন্টোনেশনে যাব, সময়ের প্রেক্ষাপট এবং পরিস্থিতির কারণে একজন বিতার্কিককে গড়ে তোলে, যেটা আমরা মানে স্তরে স্তরে বিতর্ক, এই যে সারারি স্পোকেনে, তারপর বিতর্ক ক্লাবগুলোতে এবং সাংগঠনিকভাবে আমরা এই বিষয়গুলো শিক্ষা গ্রহণ করেছি। এবং একজন বিতার্কিকের পক্ষে কখনোই সে তার ট্র্যাক থেকে দূরে যাবে না। ধন্যবাদ। আমাদের এমডি জয়নাল মাশাআল্লাহ খুবই ফলপ্রসূ আলোচনা হচ্ছে। তারা শরীফ হোসেন, বিতর্কে কেবল একটি প্রতিযোগিতা নাকি একটি জীবন দক্ষতা?
আপনি কি জি বলেন? জি ধন্যবাদ। বিতর্ক, আমরা যে শব্দটির সাথে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা, এবং আমাদের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখানে দুটি দল থাকে, পক্ষ এবং বিপক্ষ। আমাকে যেভাবেই হোক জয়ী হতে হবে। কিন্তু বিতর্ক, আমরা যদি শব্দটা বিশ্লেষণ করি, তর্ক থেকে দূরে থাকা, এটার নামই হচ্ছে বিতর্ক। জি, এবং বিতর্ককে আমরা যদি প্রতিযোগিতা হিসাবে সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু এটা ভুল হবে। জি, আমি মনে করি এটা আমাদের জীবনের চলার পথের একটি আদর্শ হতে পারে। জি, আমি একজন তার্কিক, আমি সত্যকে যুক্তির মাধ্যমে উপস্থাপন করব, এবং সেই সত্য কথাটুকু আমি আমার সারা জীবন লালন করব। জি, মাদকের বিরুদ্ধে আমরা বিতর্ক করি। মাদক এমন একটি খারাপ জিনিস যেটি আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। জি, যে বিতর্ক করছে সে দেখা যায় মাদক গ্রহণ করছে, যে বিচারক এই বিতর্ক প্রতিযোগিতায় বিচার কার্য করেছে সেও কিন্তু দেখা যায় মাদক গ্রহণ করছে। জি। এবং যদি প্রশাসনের কোনো লোক থাকে, সে যদি তিনি সভাপতি মাদক হয়, সে মাদক ক্রয় বিক্রয়ে সহযোগিতা করছে। তো এটি তো আমার জীবন আদর্শ হতে পারে না। আমি যা মুখে বলবো তা আমার অন্তরে লালন করতে হবে। যদি একজন তার্কিক তার অন্তরের কথাটি মুখে প্রকাশ করে এবং সেই মুখের কথাটি শুধু অন্তরে লালন করে, তাহলে অবশ্যই এটি আমাদের জীবন দর্শন হতে পারে। আমরা যেই প্রতিষ্ঠান থেকে বিতর্ক শিখেছি, যার কথা বারবার আমরা স্মরণ করি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ, এটি আমাদের প্রাণের সংগঠন, এটি একটি পরিবারের নাম। এই সংগঠন থেকে যারা বিতার্কিক হিসেবে বেরিয়ে গিয়েছে, আমরা মাদক গ্রহণ করি না। জি, এবং চমৎকার বিষয়, আমরা সরাসরি কেউ কোনো রাজনৈতিক দলের সাথে মতাদর্শ প্রকাশ করি না, এবং আমরা আঞ্চলিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা দূরে ঠেলে দিই। জি। এবং সেই আদর্শ নিয়ে কিন্তু ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের প্রতিটি সদস্য তারা বিভিন্ন কর্মক্ষেত্রে আজকে যাচ্ছে, এবং সেখানে যাওয়ার সাথে সাথে তারা কিন্তু ওই প্রতিষ্ঠানের নেতৃত্বে চলে আসছে। আপনি জেনে খুশি হবেন, আমরা যারা বিতার্কিক যেখানে যাই, শরীফ একজন ব্যাংকার, আমি একজন শিক্ষক, যারা যেখানে আছি তারা কিন্তু ওই জায়গার মধ্যে একটা সম্মান নিয়ে আছে। কেন আছে? কারণ আমরা বিতর্ককে লালন করি, বিতর্ককে পালন করি। এই লালন এবং পালনের মধ্য দিয়ে কিন্তু বিতর্ক আমাদের জীবন আদর্শ হয়ে যাচ্ছে। একটু আপনার সাথে আমি যোগ করি, কুমিল্লা বিতর্ক পরিষদের দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক, হ্যাঁ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং কুমিল্লা বিতর্ক পরিষদের প্রায় 28 জন আছে বাংলা বিসিএস স্বাস্থ্য, তারা বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বা বিভিন্ন মানে সিভিল অফিসে কর্মরত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 11 জন আছে বুয়েট ইঞ্জিনিয়ার। কুমিল্লা বিতর্ক পরিষদের অসংখ্য জন আছে কলেজ অধ্যক্ষ। এর মূল কারণ হচ্ছে তারা বিতার্কিক, বিতার্কিক। এবং তারা বিতর্ককে জীবন দর্শন এবং আদর্শ হিসেবে লালন করেছে। জি। সুতরাং আমি বলবো যে বিতর্ক একটি প্রতিযোগিতা, এটি আমাদের শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ থাকবে শুধু প্রতিযোগিতার সময়, কিন্তু তারপর এই বিতর্ক প্রতিযোগিতাটি আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। যদি এটা আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারবো। ধন্যবাদ শরীফ হোসেন। আবার আমরা আপনার কাছে অধ্যাপক জামাল হোসেন, বিতর্কে যুক্তি তৈরির দক্ষতা কিভাবে অর্জন করা যায়? আমি জানি না যে আপনি বিতর্কের সাথে সম্পৃক্ত কিনা, কিন্তু আমি যদি সিরিয়াল ভাবে আসতাম তাহলে কিন্তু এই কথাগুলো আপনি আগে শুনতে পারতেন। কিন্তু শরীফ ইসলাম ভাই আমাকে একটু মানে আপনাকে আগিয়ে দেওয়ার জন্য আমাকে একটু ইয়ের মধ্যে ফেলে দিয়েছে। এই জন্য আপনার জন্য কঠিন হবে মানে আলোচনাগুলো, কারণ একজন ভালো শিক্ষক কিন্তু একজন ভালো বিতর্কিক না। হ্যাঁ, মানে সরি টু সে আমি মানে আই নো দ্যাট যে আপনি একজন ভালো বিতর্কিক। তো আপনার কাছে আমার জানতে চাই যে বিতর্কে যুক্তি তৈরির দক্ষতা কিভাবে অর্জন করা যায়, এর পাশাপাশি দলগত নেতৃত্ব শেখানোর ক্ষেত্রে বিতর্কের ভূমিকা কি? ধন্যবাদ তৃতীয়বার আবার সুযোগ দেওয়ার জন্য। ওই একটি কথা আছে কি, লিকুল্লি সোয়ালির জবাব, জি, প্রত্যেকটা কথার পেছনে একটা কি থাকবে, যুক্তি থাকবে। যুক্তি থাকে। আর যুক্তির কথা কিন্তু সাজানো গুছানো অনেকগুলো কথার সমাহার হয়ে একটি যুক্তি হয়। জি, একটি বিষয়, একটি বক্তৃতার বিষয়টাকে যখন আমরা প্রাণবন্ত করতে যাই, তখন যুক্তির বিষয়টা কি হয়, হাইলাইটস হয়ে আসে এখানে। জি, আর আমরা ওই যুক্তি তর্কের মাধ্যমে একটি অন্ধকারকে আলোকিত করতে পারি, জি, আবার আলোকে আমরা কি আরো প্রসারিত করতে পারি। তো প্রিয় সঞ্চালক আমাকে যে বিষয়টা জানতে চেয়েছিলেন, তৃতীয় লাস্ট প্রশ্ন, বিতর্কে যুক্তি তৈরির দক্ষতা কিভাবে অর্জন করা যায়? আসলে আমি শুরুতেই বলছি যে আল ইলমু ফি সিগারে কান নুকশি ফিল আযান। আমার প্রিয় শরীফুল ইসলাম,
আজকে আবার হাত থেকেই কিন্তু তার প্রথম প্রচেষ্টা সে জি। নিজেই উপস্থাপন জি করেছে। জি আলহামদুলিল্লাহ, এরপরে আবার প্রিয় স্যারের সান্নিধ্যে এসে সে বিতর্কে পরিপূর্ণতা লাভ করেছে। জি তো এই যে পরিপূর্ণতাটা কিন্তু বিন্দু বিন্দুতে হয়েছে, exactly, right. একদিনে কিন্তু হয় নাই। জি আজকে বিতর্ক আমি যদি মনে করি যে সে একদিনই সে অনেক জি না, পাহাড়ে উঠে যাবে, লাফ দিয়ে উঠে যাবে, অথবা 2 সিঁড়ি পার হয়ে সে লাফ দিয়ে 4র্থ জি। সিঁড়িতে উঠে যাবে, তা কিন্তু কখনোই সম্ভব না। জি এই যুক্তির মাধ্যমে একটি অন্যায় জিনিসকে সমাজ থেকে দূরীভূত করা যায়। জি আর এই যুক্তি যখন মানুষের সত্যিকার অর্থে সত্যের যুক্তি হবে, জি আবার যুক্তি যেমন একজন নাস্তিক জি। সেও কিন্তু যুক্তি দেয়, জি সে বলে যে গড ইজ নাথিং, জি কিন্তু এটা তাকে ধ্বংসের দিকে কি ধাবিত করেছে। জি আরেকজন আস্তিক যখন মোরালিটি যে অর্জন করবে, তখন দেখা যাবে সে তার যুক্তি দিয়ে সে জান্নাত লাভ করবে। জি তো কাজেই আমরা যুক্তির কষ্টি পাথরে আমরা যদি নিজেদেরকে আলোকিত করতে পারি, যার জন্য আমি এই যুক্তি, এই বিতর্ক, বক্তৃতা এবং প্রেজেন্টেশন এবং এর আলোকে কিভাবে একজন শিক্ষার্থী সে নিজেকে তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, বিশেষ করে আল্লাহ আছেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ হেল্পস দেম হু হেল্প দেমসেলভস, আল্লাহ ইন্নামা ইউসাইদুল্লাহু উলাইকাল্লাযিনা ইউসাইদুনা আনফুসাহুম, আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে। জি তো কাজে আমরা যখন সত্যের মাপকাঠি দিয়ে যুক্তি তর্ক তৈরি করব, তাহলে আমরা সত্যের পথ ধরে আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। জনাব শরীফুল ইসলাম, নেতৃত্ব বিকাশে বিতর্ক কি অবদান রাখতে পারে? একই সাথে বিতর্ক শুরু করতে আগ্রহী একজন শিক্ষার্থী কিভাবে প্রস্তুতি নেবে? ধন্যবাদ। আমি শুধুমাত্র নেতৃত্বই বলবো না, যেহেতু আজকে বিষয়টা আসছে এবং এখানে যারা শুনছেন তাদের উদ্দেশ্য বলছি, আমি একটু পরিসংখ্যান জি, দিতে চাই। প্রথম প্লিজ। পরিসংখ্যানটা হচ্ছে, দেখেন আমরা বর্তমানে পড়ালেখা করছি, জি আমরা সার্টিফিকেট অর্জন করছি, প্রচুর শিক্ষিত আছে, কিন্তু আপনি অবাক হবেন, হতাশ হবেন সাথে সাথে, আমাদের যারা স্নাতক ডিগ্রি অর্জন করছে বর্তমানে তাদের 47% বেকার থাকতেছে। এবং এই যে মোট বেকার বাংলাদেশে, মোট বেকারদের 87% হচ্ছে শিক্ষিত বেকার। জি এখন প্রশ্ন জাগতে পারে, এই এত বেকার কেন? আমরা তো আসলে ডিগ্রি অর্জন করতেছি, সবই করতেছি, কিন্তু এটার যদি উত্তরটা আপনি গবেষকদের কাছ থেকে নেন, গবেষকরা যেটা বলেছে, গবেষণায় মাত্র 20 থেকে 30% শিক্ষার্থী তারা যোগাযোগ স্থাপন করতে পারে, যেটা বক্তৃতা, বিতর্ক বা উপস্থাপনার বিষয়টা পারে। জি এবং আইএলও এবং বিশ্বব্যাংক যেই গবেষণাটা বাংলাদেশে করেছে, ওনারাও যেটা দেখিয়েছে, মূলত হচ্ছে ছাত্রছাত্রীরা পড়ালেখা শেষ করে যখন সে শিক্ষা জীবন শেষ করে চাকরি জীবনে যায় বা ইন্টারভিউতে যায়, মাত্র ওইখানে তার কমিউনিকেশন, বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনা, সফট স্কিল যেটাকে বলে, জি এই জিনিসগুলো না থাকার কারণে সে সেখানে এটা পাচ্ছে না। এখন সমাধানটা কি? আপনি একটু আগে বললেন যে এই বিতর্ক আমাদেরকে কি বানা, বক্তৃতা, প্রশ্নটা কি ছিল আপনার? যে আমার প্রশ্ন হচ্ছে নেতৃত্ব বিকাশে বিতর্ক কি অবদান রাখে? ওকে, যে বিতর্ক হ্যাঁ, এখন নেতৃত্ব বিকাশে বিতর্ক কি অবদান রাখে? জি এখন দেখেন, এটাকে আদৌ কোনো রাখে কিনা? অবশ্যই রাখে, অবশ্যই রাখে। কেন? আমি একটু আগে আপনাকে বলেছিলাম, একজন নেতার কাজ কি, তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে সে দূরদর্শী হবে। জি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একজন নেতা সে ফিউচার দেখবে, দূরদর্শী হবে। একজন, আমরা বিতার্কিকের কাজটা কি করি দেখেন, আমরা যখন স্ক্রিপ্ট তৈরি করি সবার আগে আমরা ভাবি যে প্রতিপক্ষ আজকে কি কি বলবে। জি আমরা কিন্তু এটা আগে দূরদর্শী একটা সিদ্ধান্তের মাধ্যমে আমরা স্ক্রিপ্টটা করে থাকি যে প্রতিপক্ষের পক্ষ থেকে এই যুক্তিগুলো আসবে, আমরা এবং সেই যুক্তিগুলোর আমরা যুক্তি ঘটনা কিন্তু আগেই রেডি করে রাখি। ঠিক তদ্রূপ একজন নেতা, সে যদি ভবিষ্যৎ সম্পর্কে না জানে, যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার দল বা আমার লোকগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে ভবিষ্যতে আমার এই পদক্ষেপ নিতে হবে, সেটা যদি সে করে, তখন কিন্তু তার দ্বারা তার দলকে টিকিয়ে রাখা সম্ভব। দ্বিতীয়ত কাজটা হচ্ছে, আমরা নেতার যে বিষয়টা বলেছিলাম, দ্বিতীয় বিষয়টা হচ্ছে একজন নেতা সৎ এবং উদাসীন হবে। বিতর্কের কাজটা হচ্ছে কি, বিতার্কিকরা সবসময়, একটু আগে যেটা ভাইয়া বলেছিলেন, যে একজন বিতার্কিক কখনো সে ধূমপায়ী হয় না, একজন বিতার্কিক দুর্নীতিবাজ হয় না, একজন বিতার্কিক মাদকাসক্ত হবে না, একজন বিতার্কিক কখনো ঘুষ নিবে না। এই বিষয়গুলোকে বিতর্ক চর্চার মাধ্যমে আসে। আরেকটা বিষয় হচ্ছে, বিতর্কের মাধ্যমে যেটা হয়, আমরা দলগত কিছু কাজ করতে শিখি। অর্থাৎ আমরা 3 জন বক্তা কিন্তু কথা বলি বিতর্ক বেশিরভাগ ক্ষেত্রে,
সেই ক্ষেত্রে আমরা প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তার মধ্যে সমন্বয় রাখি। অর্থাৎ আমার প্রথম বক্তা যা বলে গেল আমরা রিপিট করি না সাধারণত। না, রিপিট করি না, এবং আমরা সবসময় তাকে কিন্তু সমর্থন জানাই। আমার বক্তব্যে এসে আমি বলি যে আমার দলের প্রথম বক্তা এই বিষয়গুলো বলে গিয়েছেন, দ্বিতীয় বক্তা এই বিষয়গুলো বলে গিয়েছেন, আমি দলনেতা হিসেবে তাদের সাথে সমন্বয় সাধন করে এই বিষয়গুলো বলবো। এর মাধ্যমে কি হয়, দলগত যে একটা বৈশিষ্ট্য, দলগত সমন্বয়, সেটা কিন্তু গড়ে ওঠে। ঠিক তদ্রুপ বুঝলাম যে একটু interview- এই যে আমাদের যে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, এই যে ডিসিপ্লিন, জি এই ডিসিপ্লিনটা কিন্তু বিতর্ক আমাদের শিক্ষা শিখাচ্ছে। অবশ্যই। হ্যাঁ, কারণ আমরা জানি যে আমার প্রথম বক্তা যেখান থেকে শুরু করে শেষ শেষ করেছেন, করবে। আমরা সেটা শুরু শুরু করছি। Exactly. এখন যেটা বললাম যে এই যে দলগত যে একটা কাজ, বা একজন নেতাকে কিন্তু দলগত কাজ করতে হবে, ঠিক তদ্রুপ বিতর্কে আমরা এটা প্র্যাকটিস করে থাকি। অর্থাৎ জি। তিনজনের সমন্বয় করে আমরা দলগত ধন্যবাদ। আপনি একটু বলেন যে বিতর্ক শুরু করতে আগ্রহী একজন শিক্ষার্থী কিভাবে প্রস্তুতি নিবে? আচ্ছা, একটু এখন ছোট করে। ওকে, বিতর্ক শুরু করতে গেলে সর্বপ্রথমে যেটা হচ্ছে, বিতর্ক শুরু করতে গেলে সর্বপ্রথমেই তাকে বিতর্কের যেই সাধারণ বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। যেমন? নিয়ম কানুন, যেমন একটা বিতর্কের পক্ষ দল বিপক্ষ দল থাকে, এবং পক্ষ দলে তিনজন, প্রত্যেক দলে তিনজন করে বক্তা থাকবে। বিতর্কটা একজন মডারেটর পরিচালনা করবেন, তারপর হচ্ছে সেখানে বিচারক থাকবে, এবং প্রত্যেক বক্তা বিতর্ক উপস্থাপনের জন্য 5 মিনিট করে সময় পাবেন। তারপর হচ্ছে দলনেতা অতিরিক্ত যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট করে সময় পাবেন। এই নানান বিষয়গুলো কিন্তু এটা আছে। এখন আমি যদি আমাকে একটু সময় দেন, আমি আপনাকে বলি, এই যে আমাদের এই দুইটা বই, যেটা হচ্ছে আমি এবং আমার শ্রদ্ধেয় স্যার আমরা গুরু শিষ্য মিলে লিখেছি, এই যে এই বইটা তো আমরা যেটা দেখিয়েছি বক্তৃতা, বিতর্ক এবং উপস্থাপনা। অর্থাৎ এই বইটার মধ্যে আপনি যে প্রশ্নটা আমাকে একেবারে, যে স্কুলটা কোনোদিন বিতর্কের নাম শুনে নাই, যে ছাত্রটা কোনোদিন বিতর্ক দেখে নাই, তার পক্ষেও এটা সম্ভব। কারণ হচ্ছে কি, আমরা খুব সহজভাবে মফস্বলের ছাত্রছাত্রীদের জন্য উপযোগী করে এই বইটা আমরা তৈরি করেছি, যেখানে আমি বিতর্কের একেবারে শুরু থেকে শেষ আমরা এটা দেখিয়েছি, বিতর্ক কিভাবে শুরু করে গঠন করি। নামটা বলে দাও। এই নামটা হচ্ছে এমএস ফাউন্ডেশন অফ ইংলিশ গ্রামাটিক্যাল স্পোকেন। এটার বিষয়টা হচ্ছে স্পিচ, ডিবেট এন্ড প্রেজেন্টেশন। অর্থাৎ আজকের যে আমাদের বিষয়, এই পুরোটা বিষয় কভার করবে। অর্থাৎ আমরা এই বইটা এমন ভাবে তৈরি করেছি, আপনার এইটা পড়তে কোনো শিক্ষক লাগবে না। আমরা এখানে বাংলা, ইংরেজি এবং উচ্চারণ সবগুলো বিষয় দিয়েছি, এবং একটা স্কুল প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী যদি ইচ্ছা করে বিতার্কিক হবো, তাহলে সবগুলো বিষয় সেই লাইব্রেরিগুলোর মধ্যে একবারে হাউ টু স্টার্ট এন্ড এন্ড, অর্থাৎ শুরু এবং শেষ, পুরোটাই ভিতরে সবগুলো বেসিক্যাল ওয়ে আছে। শরীফ হোসেন, আমরা আপনাকে যে আজকে বিতর্কের যে আলোচনা আমরা মানে এটা আমরা শেষ করবো, তারপর আমরা উপস্থাপন রাখবো। তরুণদের মধ্যে বিতর্কের আগ্রহ কেন বাড়ছে বলে আপনি মনে করেন? বিতর্কের ভাষার ব্যবহার ও ভঙ্গিমা কতটুকু গুরুত্বপূর্ণ? জি, ধন্যবাদ। আমাদের তরুণ প্রজন্ম, আমরা এই যে এখন যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, তারা কিন্তু এখন বিতর্কের চর্চায় আগ্রহ হচ্ছে বিভিন্ন, যেমন আমার প্রিয় একজন ভাই সবুজ, সে ব্রাহ্মণপাড়া, যেটা তার স্কুলের প্রধান শিক্ষক, সেখান থেকে সে বলেছেন যে এই অঞ্চলগুলোতে বা বিভিন্ন মফস্বলে দেখা যায় বিতর্ক চর্চা হয় না, কিন্তু শহর অঞ্চলে অনেক প্রতিষ্ঠানই আপনি যেটি বলেছিলেন যে তারা নিয়মিত বিতর্ক চর্চা করে, এবং বিতর্ক হচ্ছে একটা শিল্প। এখন যতগুলো শিল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকর এবং সৃজনশীল শিল্প হচ্ছে বিতর্ক। বিতর্ক মানুষকে সৌন্দর্য শেখায়, বিতর্ক মানুষকে অভিনয় শেখায়, বিতর্ক মানুষকে সৃজনশীল করে তোলে। যে কারণে অনেক তরুণ প্রজন্ম আজকে টেলিভিশনে অনেক টকশো হয়, টকশো দেখে তারা বলে আমি যদি শাহজাদা ইমরান হতে পারতাম, আমি যদি তার মতো কথা বলতে পারতাম। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তরুণ প্রজন্মকে বিতর্ক চর্চায় উৎসাহিত করছে। তাছাড়া আমাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেমন আমি কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের কথা বলবো। আমার অধ্যক্ষ এবং আমাদের যে চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান স্যার এবং ডাক্তার মুজিবুর রহমান, তারা কিন্তু অনেক বেশি পৃষ্ঠপোষক, এবং এইসব প্রতিষ্ঠানে যারা চাকরি করে বা তারা কিন্তু সবসময় একটা অনুপ্রেরণা পায় যে কেন বিতর্ক করবে না। এবং আমরা কিন্তু শিক্ষার্থীদের বারবার বলি যে তোমরা বিতর্ক করো, এবং তারা উৎসাহিত হয়। প্রতিটি প্রতিষ্ঠানে আপনি যেটি বলেছেন, যে কোনো প্রতিষ্ঠানে যে একটা গুণ, একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে, বিতর্ক কেন্দ্র রয়েছে, বিতর্কের ডিবেটিং ক্লাব রয়েছে, এটা হচ্ছে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলছে। আর আমরা এখন যেই প্রযুক্তির যুগে বসবাস করছি, এখন কিন্তু আমরা ইন্টারনেট অফ অ্যাক্সেস বা আইওটিতে বসবাস করছি। এখানে আপনাকে তথ্য আদান প্রদানের দক্ষতা অর্জন করতে হবে, বলতে হবে। এখানে আপনি দেখবেন অনেক রয়েছে যারা নিজেরা ফেসবুক পেজ খুলে তারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, সেখানে কিন্তু তারা কথা বলতে হচ্ছে। এই যে কথা বলার যে একটা শিল্প, এই শিল্পটা কিন্তু তরুণ প্রজন্মদেরকে আগ্রহ করছে, এবং এই কারণেই কিন্তু তারা দিনে দিনে একজন তার্কিক হতে চাচ্ছে আর কি। ধন্যবাদ। আমাদের
আরিক কাদির ভাই বলেছেন, প্রিয় ইমরান ভাই, টাউন হল একটি বিতর্কের আয়োজন হোক, প্রিয় দুই শরীফ ভাইয়াদের একসাথে দেখে অনেক ভালো লাগছে। আমরাও চাই টাউন হলে একটা আয়োজন আমরা জি, শীতকালীন বিতর্ক ধন্যবাদ। করতে পারি ইনশাআল্লাহ। জি, আমরা শীঘ্রই বসবো। এবার আমরা আমাদের যে শেষ যে বিষয়টা উপস্থাপনা, আমরা যদি স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে কর্পোরেট বিশ্বে উপস্থাপনার স্কিল কতটা অপরিহার্য? সম্মানিত প্রেজেন্টেশন ইংরেজিতে প্রেজেন্টেশন। সম্মানিত দর্শক, আসলে আমরা এক এক করে করে বক্তৃতা বিতর্কের উপরে জি আলহামদুলিল্লাহ আমার প্রিয় সঞ্চালক অত্যন্ত চমৎকারভাবে হৃদয়গ্রাহী করে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরেছেন। জি আর পর্যায়ক্রমে এসে এখন উপস্থাপনা। জি আসলে শুরুতে বলছি যে বক্তৃতা বিতর্ক উপস্থাপনা জি একটি আরেকটির পরিপূরক। জি এই উপস্থাপনা একটা লোককে লক্ষ লক্ষ জনতার সামনে জি তাকে হাইলাইট করতে সাহায্য করে, জি এবং তার ভিতরে লুকায়িত যে প্রতিভা, জি এই প্রতিভাগুলো সেও জানে না যে সম্ভাবনা ও প্রতিভা তার ভিতরে রয়েছে। জি আর এই উপস্থাপনের মাধ্যমে সে লক্ষ জনতাকে আকৃষ্ট করে এবং তার কথার প্রতি মনোমুগ্ধকর করে। জি তো কাজেই এই উপস্থাপনা বক্তৃতা বিতর্কের একটা অপরটার পরিপূরক এনে দেয়। জি তো আর কি প্রশ্ন ছিল? জি আপনাকে প্রশ্ন ছিল যে এই কর্পোরেট বিশ্বে উপস্থাপনার স্কিল, প্রেজেন্টেশন স্কিল এখন কতটা অপরিহার্য? ধন্যবাদ। আমরা ডেল কার্নেগির একটি বই পড়েছি, জি বড় যদি হতে চাও। উনি বললেন, আমি যখন শিখতে শুরু করলাম তখন আমাকে পচা ডিম মারত, জি আর এরপরে আমি যখন লিখতে শুরু করলাম জি এই হাঁটিয়াটি পা পা করে আমি সমাদৃত হলাম, সম্মানিত হলাম, মানুষ আমাদেরকে ইজ্জত দিচ্ছে, তখন তিনি লেখছেন বড় যদি হতে চাও। জি আসলে আমরা পুঁথিগত বিদ্যা দিয়ে, আমি শুরুতে দ্বিতীয় আলোচনায় আমি বলেছিলাম আমাদের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজের এক স্যারের কথা, জি যে একজন শিক্ষার্থী বৃক্ষতার ফলে পরিচয়, আর ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। জি ফল ফল বলতে বোঝানো হচ্ছে এই যে আমাদের 95% শিক্ষার্থী আমরা কিন্তু পুঁথিগত বিদ্যায় উপস্থাপনা করতে দিলে সে একটি বাক্য ভালো করে সাজিয়ে বলতে পারে না, অথচ তার ভিতরে সম্ভাবনা প্রতিভা সাজানো আছে, জি কিন্তু চর্চার অভাবে, প্র্যাকটিসের অভাবে, একটি কথা বলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আর সে এইভাবে যদি নিজেকে নিয়মিত আস্তে 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 করে বিন্দু বিন্দু করে সে সাজাইতো, তাহলে একদিন সে লক্ষ জনতার সামনে নিজেকে কার্যকরী ভূমিকা নিতে পারতো। ধন্যবাদ স্যার। যারা শরীফুল ইসলাম, আমরা একেবারে শেষ পর্যায়ে চলেছি। আমরা যে উপস্থাপনা কিন্তু আসলে সবকিছু শিল্প, কিন্তু উপস্থাপনার জন্য যদি একটু নান্দনিকতা না থাকে তাহলে কিন্তু পুরো অনুষ্ঠানটা কিন্তু একটু কেমন জানি একটু হয়ে যায়। তো সেদিন আমরা বলছি উপস্থাপনা মানে সৃজনশীল শিল্প আমাদের ভিতর মতো নয়। উপস্থাপনা প্রস্তুত করার সময় একজন উপস্থাপক হিসেবে আপনার দৃষ্টিতে কোন তিনটি বিষয়ের প্রতি আমাদের নজর রাখবে, ছোট করে? ধন্যবাদ। দেখেন, আমি একজন উপস্থাপক। জি। আমি অনেক বড় বড় মঞ্চে উপস্থাপনা করেছি, জি আল্লাহর রহমতে, এটা আপনাদের দোয়া। এখনো ব্যাংকে যখন বড় বড় প্রোগ্রাম আনি, হয়, আনি। চেয়ারম্যান স্যার থেকে এমডি স্যার থেকে জি, যখন আসে, please, বিতার্কিক একটু- হওয়ার কারণে এটা জি। সুযোগ হয়। দেখেন, এখানে আপনি প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রথমে মাথায় রাখবেন আপনি কাদের সামনে কথা বলবেন, জি কোন লেভেলে কথা বলবেন, এটা কর্পোরেট প্রোগ্রাম নাকি স্কুল কলেজের প্রোগ্রাম। জি আপনি কাদের সামনে কথা বলবেন সেই আলোকে আপনাকে ড্রেস আপটা মেনটেন করতে হবে। আপনি ওইখানে যখন কথা বলবেন, কথা বলার সময় আপনার কোন ধরনের শব্দ চয়ন আপনি ব্যবহার করবেন, আপনি কর্পোরেট করবেন, সেটাকে আপনি প্রমিত করবেন, কিংবা আপনি নাটকীয় করবেন, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটু বিন্যাস আপনাকে হ্যাঁ, ঠিক করতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনি কিভাবে ওইখানে ইউজ করবেন। অনেক ক্ষেত্রে আমরা যখন কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম অথবা কালচারাল প্রোগ্রাম উপস্থাপনা করি, তখন এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কিন্তু যখন আমি ডায়াসে উপস্থাপনা করব কর্পোরেট প্রোগ্রামে, তখন আমার এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ হবে। তো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলবো, আমি স্থান কাল পাত্রভেদে, যেমন আমি শব্দচয়ন করব, আমার হাত নাড়াবো, পাশাপাশি আমার আই কন্টাক্টকে আমি অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণভাবে আমি সাজাবো। ধন্যবাদ। যারা শরীফ হোসেন, একজন ভালো উপস্থাপকের সবচেয়ে বড় শক্তিটা কি? ভালো উপস্থাপকের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিষয়ের গভীরতা, জি। এবং তার তথ্য সমৃদ্ধ হতে হবে, এবং তাকে গবেষণা করে সেই বিষয়টা এমন ভাবে উপস্থাপন করতে হবে যেটা সবার কাছে মনে হয় বাস্তব এবং সত্য। এই জায়গায় যদি সে শক্তি অর্জন করতে পারে, তাহলে সে অবশ্যই ভালো উপস্থাপক হতে পারবে এবং সবাই তার কথা বিশ্বাস করবে। জি, ধন্যবাদ। আমরা আর আপনাকে ফিনিশিং কিছু বলবেন? জি, জি আমি প্রিয় এক দর্শক, মিনিট, আমি এক মিনিট। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের প্রিয় সাজাতা ইমরান ভাই, এবং উনি একজন বিখ্যাত
উপস্থাপক বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ওনাকে দোয়া করি। আর আমি আমার প্রিয় দর্শককে বলবো, আসলে ওই শুরুতে একটা কবিতা বলছিলাম, হাঁটিতে পারে না কেউ না খেয়ে আসার, জি জলে না নামিলে কেউ শিখে না সাঁতার। জি আমরা বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনায় যদি দক্ষ হতে চাই, শুরু থেকেই সাঁতার শিখতে হবে। অর্থাৎ আমরা বিশেষ করে, আমি প্রিয় দর্শকের জন্য আমার প্রিয় যে শরীফুল ইসলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ, এবং টেলিভিশন বিতর্ক সে মাশাআল্লাহ অনেক উপহার দিয়েছে, উপস্থাপন করেছে। তো এই দুটি বই আমরা দুইজনের সহযোগিতায় তৈরি করেছি। যদি দর্শক ইনশাল্লাহ যে রোডম্যাপ দেওয়া আছে বক্তৃতা, বিতর্কের, উপস্থাপনার, আশা করি আপনারা হাতে করি ধন্যবাদ। পাবেন। শরীফুল ইসলাম 1 মিনিটে আপনি মানে শেষ করুন। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লার জমিনকে এই চমৎকার একটা আয়োজনের জন্য। আসলে এই বিষয়গুলোকে আমরা অনেক ক্ষেত্রে গুরুত্ব দিই না। আমরা অনেক ক্ষেত্রে রাজনীতি বা অনেকগুলো বিষয় নিয়ে আমরা পড়ে থাকি। আমি মনে করব যে যদি একটা সুস্থ সমাজ গঠন করতে চাই, মানুষের মধ্যে যুক্তি, পরামর্শ, সহিষ্ণুতা এবং একটা বাংলাদেশ, আমরা সঠিক বাংলাদেশ গড়তে চাই, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক বাংলাদেশ, তাহলে আমাদের অবশ্যই বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনা এই বিষয়গুলো দক্ষ হতে হবে। আমি আবারও বলেছি, মাত্র 15% হচ্ছে আমাদের সার্টিফিকেট এবং আমাদের দক্ষতা, বাকি 85% হচ্ছে এই বক্তৃতা, বিতর্কের যেই আমাদের কমিউনিকেশনের দক্ষতা। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ দিব শাহজাদ ইমরান ভাইকে এবং ক্যামেরার পিছনে যে নিয়ে আছেন, অনেক কষ্ট করছেন, কুমিল্লার জমিন। আমরা বিশ্বাস করি যে এই যুগে এত সৃজনশীল কাজ করে শাহজাদা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা দেখছেন, যারা আমাদের সাথে রয়েছেন, সবার জন্য নিরন্তর শুভকামনা রইল। বিতর্ক একটি কার্যকর শিল্প মাধ্যম। সকল প্রতিষ্ঠানের প্রধানকে বলবো যে আপনারা সহযোগিতা করুন, বিতর্ককে একটি শিল্পে পরিণত করুন। ধন্যবাদ। ধন্যবাদ জামাল হোসেন স্যার, ধন্যবাদ শরীফুল ইসলাম এবং ধন্যবাদ শরীফ হোসেন। আমাদের স্টুডিও আপনারা আজকে আমাদের প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানতে পারলাম বক্তৃতা আমাদের আত্মবিশ্বাস গড়ে তোলে, বিতর্ক আমাদের যৌক্তিক চিন্তাকে শক্তিশালী করে, আর উপস্থাপনা দক্ষতা আমাদেরকে নেতৃত্বকে দৃশ্যমান করে তোলে। তিনজন বিশেষজ্ঞ মূল্যবান মতামত আমাদের তরুণ সমাজের পথ চলায় নিশ্চয়ই নতুন দিশা দেবে। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য। আগামী সোমবার ঠিক এই সময় অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথির সাথে আমরা আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।